তাহলে চীনের কাছাকাছি তাদের একটা লোকেশন দরকার। আর ইন্টারন্যাশনাল রাজনীতি এগুলো আপনারা পড়েন না, জানেন না, এই জন্য বুঝেন না। হ্যাঁ, আমার বলার আমি বলে যাই, না বুঝলেন না। ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনি তখনই এগিয়ে থাকবেন, হ্যাঁ, যদি আপনার নেভাল কমিউনিকেশনটা স্ট্রং হয়। নেভি, একটা রাষ্ট্র কতটুকু ক্যাপাবল সেটা ডিপেন্ড করে তার নেভিটা কতটা পাওয়ারফুল। আর বাংলাদেশের দেখবেন সেনা নৌ বিমান, এই তিনটার মধ্যে বাংলাদেশের নেভিটা হচ্ছে সবচেয়ে দুর্বল। বুঝছেন কি? ইচ্ছে করে এগুলো করে রাখা হয়েছে। তো এই নেভাল কমিউনিকেশনে চায়নাকে দমিয়ে রাখার জন্য আমাদের চিটাগাং যে এরিয়াটা, স্পেশালি চিটাগাং সিপোর্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার কাছে যেমন, চায়নার কাছে তেমন, মানে পুরো বিশ্বের কাছে। কারণ যেহেতু পুরো বিশ্বের রাষ্ট্র দুইটা, একটা ইউএসএ আর একটা চায়না, পুরো বিশ্বটা এই দুই শিবিরে বিভক্ত। কিছু মানুষ চায়নার পক্ষে, ম্যাক্সিমাম মানুষ আমেরিকার পক্ষে। মানুষ মিনস হচ্ছে রাষ্ট্র। ওকে, তো সেই হিসাবে চায়না আমেরিকার জন্য সবচেয়ে লুক্রেটিভ জায়গা হচ্ছে আমাদের চিটাগাং সিপোর্ট। হ্যাঁ, আমি বলবো পুরো ইন্টারন্যাশনাল পলিটিক্সের, জিও পলিটিক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিটাগাং সিপোর্ট। কারণ এইটা যদি আমেরিকা নিতে পারে, তাহলে চায়নাকে তার দমিয়ে রাখা সম্ভব। আর চায়নাকে তার পরাজিত করা মানে পুরো বিশ্ব আমেরিকার হাতে চলে আসবে। আর চায়না কখনোই এটা হতে দিবে না, মানে এটাই মূল, আমি বলবো, গন্ডগোলের জায়গা। তো এই জন্য শুরু থেকে এই কনস্পিরেসি আছে এই চিটাগাংকে আলাদা করে দেয়ার। সেন্ট মার্টিন টাটুনিগুলো এত ফ্যাক্টর, হ্যাঁ, এটা চিটাগাং সিপোর্টটা হতে পারে। যে জন্য ওই মানুষগুলোকে হচ্ছে ইন্টারন্যাশনালি বিভিন্ন ভাবে মোটিভেট করা হয়, প্রলোভন দেখানো হয়। আর এটা তো আপনারা নিজেরাও বুঝেন, যারা স্বাধীনতা চায়, স্বাধীনতার নেতৃত্ব দেয়, তারা বিভিন্ন ভাবে সুবিধা প্রাপ্ত। মনে করেন যে মানুষগুলো সামনে থাকে, ওদেরকে হিউজ ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, বেনিফিট দেওয়া হয়, এই জন্য এরা এসব দাবি দেওয়া করে। আমার কথা বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝেনি? বুঝেনি কিছু? কমিউনিটি ইমিউনিটি, পলিটিক্যাল ইমিউনিটি, পলিটিক্যাল ইমিউনিটি এই নামে তো কোনো শব্দ আমি শুনিনি। ইমিউনিটি তো রোগ প্রতিরোধ ক্ষমতা। না, বুঝতেছি না আপনার কথা। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যে যারা আপনার লিড দেয়, এদেরকে বিভিন্ন ভাবে বেনিফিট দেয়, যাদের স্বার্থ আছে। আমার কথা বুঝছেন কি? মানে এরা একেবারে, আপনারা যেমন স্বাধীনতা যুদ্ধে যারা যায়, অংশগ্রহণ করে, নেতৃত্ব দেয়, তাদেরকে মহামানব ভাবার দরকার নাই আর কি। এটা হচ্ছে আমার কথা। এরা মহামানব না, এরা বরং ওই অঞ্চলের জন্য সবচেয়ে ক্ষতিকারক প্রাণী। এরা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা পায়, এই জন্য এরা এই কমিউনিটিতে একটা এলোমেলো করে। আমার কথা ক্লিয়ার? যেমন এটা আপনার এখন এই দিনের আলোর মতো পরিষ্কার। জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল, যেগুলো মরে গেছে তো বেশি, যেগুলো বেঁচে রয়েছে, না দেখতেছেন এরা কি পরিমাণ টাকা পয়সা কামাইতেছে। সুতরাং এদেরকে একেবারে, হ্যাঁ, সেগুলো তো আছেই, মানে আমি বলতেছি আর কি, মহামানবের কিছু নাই। এরা টাকা পয়সা খেয়ে খেয়ে একাকার। আমার কথা বুঝছেন? এবং এটা আপনারা জানতেছেন, যে তুলবান গুলার ফোন কিনে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, সব লন্ডন থেকে তারেক রহমান। বুঝছেন কিনা? এরা একেবারে মহামানব কিছু না। মানে যারা এই গন্ডগোল গন্ডগোল পাকায়, ওদের সবারই মানে একটা পার্সোনাল একটা বেনিফিট থাকে। আমার কথা ক্লিয়ার? সাধারণ মানুষ এটা বুঝে না। সাধারণ মানুষ কখন বুঝে? যখন তাদেরকে ব্যবহার করা শেষ। এখন সাধারণ মানুষ বুঝতেছে যে হুদাই গিয়ে এখানে এই হয়েছে। কারণ রাষ্ট্রের যে ধরনের করার কথা ছিল, দুর্নীতি, অনিয়ম, সেগুলো আগে কিছু হয়েছে, তাহলে হুদাই মানুষ বললো না। আমার কথা ক্লিয়ার? এরকম যুগে যুগে বহু মানুষ, ওই 1990 সালে যখন সাধারণ মানুষ একসাথে বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখন এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তো না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, এরা সাধারণ মানুষকে বুঝিয়েছিল যে এরশাদকে সরিয়ে দিলে দেশে গণতন্ত্র আসবে, আইন আসবে,
সুশাসন আসবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ এগুলো বিশ্বাস করছে। মানুষ অনেক সময় আবেগী হয়ে পড়ে, তারা খুব স্টাডি করে না, তো এই জন্য আপনাদের মধ্যে পড়াশোনা করে না, কিছু জানে না, কিছু বললে উত্তেজিত হয়ে যায়, আবেগী হয়ে যায়। আবেগী হয়ে তারা হচ্ছে এই কাজ করে। কিন্তু ওই যখন এরশাদের পতন হয়ে গেল, আপনি কি কিছু পাইছেন? বরং এরশাদের সময় রাষ্ট্র যত ভালো ছিল, পরবর্তীতে আরো তত খারাপ হয়েছে। টানা 5 বার এই রাষ্ট্র দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, টানা 5 বার। এটা শুনতে যতটা সহজ, পুরো বিশ্বে এটা ততটাই আপনার জন্য কলঙ্কজনক। হ্যাঁ, তো বিষয়গুলো এরকম। চিটাং যারা আছে, এরা মহামানব, এরা এদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমাদেরকে আলাদা করে দিলে এই সুবিধা দিব। লিডারদেরকে বলছে তোমরা প্রধানমন্ত্রী হবা, স্বরাষ্ট্রমন্ত্রী হবা, অমুক মন্ত্রী হবা, সবকিছু তোমরা হবা, তোমরা লুটে ফুটে খাইতে পারবা। আমার কথা বুঝছেন কিনা? এরা ওইগুলোতে রাজি হয়। মানে ক্লিয়ার? আমি যদি 30 সেকেন্ডে বলি, সিম্পলি আপনি দেখবেন, এখন এগুলো নাই অবশ্য। হ্যাঁ, আগে ছিল 20 বছর 30 বছর আগে এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, যৌথ পরিবার, দাদা চাচা সবাই মিলে বড় পরিবার। তো ওই পরিবারগুলো থেকে যারা আলাদা হয়ে যেতেছে, যে না আমি আলাদা থাকবো, আমার আলাদা হিসাব করে দিয়ে দাও, বুঝছেন কিনা? তারা খুব ভালো মানুষ ছিল না। যদি আপনার বাবা এই কাজ করে থাকে, চাচা এই কাজ করে থাকে, কারণ এগুলো বোধ ইতরের হাড্ডি, আলাদা খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য আলাদা না, আমি থাকবো না, আমি এত বড় সংসারে থাকবো না, আমি আলাদা হয়ে যাবো। এদের উদ্দেশ্য কখনোই মহৎ না। উদ্দেশ্য তাদেরটাই মহৎ যারা সবাইকে নিয়ে থাকতে চায়, যে কম খাই বেশি খাই, একসাথে থাকি। আমার কথা বুঝছেন কিনা? তো ওই চিন্তা তো এখন নাই, এখন সবাই আলাদা হয়ে যায়, সবাই আলাদা হয়ে যায়। তার মানে মানুষের মধ্যে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা বেড়ে গেছে। তো রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে তাই, আপনার রাষ্ট্র সাইজে যদি বড় থাকে, এটা ভালো, ইন্টারন্যাশনালি ভালো, যেগুলো এখন আপনারা দেখতেছেন। আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, যারা ছোট হওয়ার জন্য আলাদা হয়ে যাচ্ছে, এটা কিন্তু শুধু ভালো না। দেখ, এই বহু আগে থেকে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল, এই এরা আপনার আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? শুধু তাই না, ওই অঞ্চলে যারা এই চিটাগাংটাকে আলাদা করতে চায়, মানবেন্দ্রনাথ লারমা, তারা ওই জায়গাটাকে নিয়ে যে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ওই রাষ্ট্রের নাম পর্যন্ত তারা কিন্তু দিয়ে রাখছে, নাম দিয়ে রাখছে জুম্মল্যান্ড। জুম্মল্যান্ড, এবং তাদের আলাদা জাতীয় সঙ্গীত, আলাদা পতাকা, সব তাদের আছে। আমার কথা বুঝছেন? ইভেন হাসিনার সময়ও তারা 15 আগস্ট শোক দিবস পালন করতেন, বুঝলেন? শোক দিবস পালন করতো না তারা। ওই মানবেন্দ্র লারমা যদি মারা গেছে, ওই দিন তারা শোক দিবস পালন করে। তারা কখনো এখানে থাকতে চায় না। আমার কথা ক্লিয়ার? আপনি বলতেছেন তাহলে এখনো কিভাবে আমরা ধরে রাখি? বাংলাদেশের সেনাবাহিনীর অনেকটা অংশ এখানে আছে, সেনাবাহিনী ওদেরকে দাবরানির উপর রেখে কোনো মতে এটা রাখা যাচ্ছে। এটাকে নিয়েই যত আমাদের কনস্পিরেসি হচ্ছে, যত গন্ডগোল হচ্ছে, যত ঝামেলা। আমার ক্লিয়ার? আচ্ছা, এইরকম একটা পরিস্থিতিতে এই ঘটনাটা ঠান্ডা করার জন্য একটা চুক্তি হয়, তারা করে লেখেন। দেখেন 2 ডিসেম্বর 1997 সালে, 2 ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা, ব্রাকেটে লিখেন হচ্ছে সন্তু লারমা, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ব্রাকেটে লিখেন সন্তু লারমা। 2 ডিসেম্বর 1997 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, মানে সন্তু লারমা নামে উনি বেশি পরিচিত, এখনো আছে, মরে নাই। ওকে, বুঝছেন কেন? তো দেখবেন 2 দিন পরে ওরা প্রথম আলোতে সাক্ষাৎকার দেয়, আমরা এই আলাদা হয়ে যাবো, এই করবো ওই করবো।
আমার কথা বুঝছেন কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে কোনো একজন ব্যক্তি স্বাধীনতার কথা বলার কোনো সুযোগ নাই, কারণ তাদের সে রাষ্ট্রদ্রোহী হয়। আর রাষ্ট্রদ্রোহী তার ন্যূনতম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেন? এই তো তাকে বিভিন্ন ভাবে তাকে সাপোর্ট দিয়ে রাখা হয়। তাকে সবচেয়ে বেশি ব্যাকআপ দেয় প্রথম আলো। আমার ব্যাকআপ দেয়, ব্যাকআপ বলবেন, সমর্থন দেয়, হ্যাঁ, প্রথম আলো। ওকে, বিভিন্ন ভাবে, কারণ তারাও তার কাছ থেকে ডোনেশন পায়। Okay? বিভিন্ন অনেক রাষ্ট্রের মেকানিজম আছে। হ্যাঁ, চাইলেই এটা রাষ্ট্রকে কন্ট্রোলে রাখা কঠিন, স্পেশালি ওই রাষ্ট্রগুলো যেগুলা দুর্বল রাষ্ট্রগুলো, এগুলোতে ওই যে একটা কথা বলে না, দেখ ওইদিকে যাচ্ছে না, না কঠিন আর কি এদেরকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, রাষ্ট্র এইভাবে চাইলে পারে, কিন্তু রাষ্ট্রের মানে রাষ্ট্র মিন্স হচ্ছে যারা দায়িত্বে থাকে তারা পারে কখন, যদি তাদের নিজেদের ওই অনেস্টি ইন্টিগ্রিটি থাকে। এখন রাষ্ট্র ক্ষমতায় যারা, তাদের অনেস্টি ইন্টিগ্রিটি নাই, সুতরাং তারা পারবে না, তারা চাপ দিতে পারবে না। আমার কথা ক্লিয়ার? যেমন 30 সেকেন্ডের যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়াকে যেভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারে, এটা বিগত 50 বছরে হয় নাই। কেন হয়নি? বিগত 50 বছরে যারা ছিল এরা সিংহভাগই চোর ছিল। তো আপনি যখন অনিয়ম করবেন, দুর্নীতি করবেন, আপনার কখনোই আপনার মেরুদণ্ডটা সোজা করতে পারবেন না, কারণ সবসময় মেরুদণ্ডটা বাঁকা থাকে। আমার ক্লিয়ার? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নাই, এই জন্য সে মেরুদণ্ড সোজা রেখে কথা বলতে পারে। আর এটি হচ্ছে তারাই একটা বিষয়টা, তারা হাসিনের মধ্যে কাউকে বসাই পেয়েছে, এবং তারা জানে এক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত যেই বসবে সেই হাসিনা হবে, কেন সেই চুরি করবে। কোন কথা বুঝছেন কিনা? সুতরাং সে আর কথা বলতে পারবে না। ক্লিয়ার? এটা হচ্ছে তৃতীয় বিশ্বের মানে গরিব রাষ্ট্রগুলোর সমস্যা। কিন্তু এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম উত্তর কোরিয়া। এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম উত্তর কোরিয়া, গরিব রাষ্ট্র, কিন্তু যিনি রাষ্ট্রের নায়ক তার দুর্নীতি নেই, এই যে পড়ুয়া করেন। আমার কথা বুঝছেন কিনা? সে যা বলবে সেখানে তাই হবে। এবং এই জন্য দেখেন তার যে ধরনের মানে কি বলে, এগুলো তো আমাদের দিকে যদি পড়ে কোনো ঘটনা শুনেন, ওরা আপনারা বুঝবেন না। আপনারা বা আমরা এই নিউজ গুলো কোথা থেকে পাই? বিবিসি, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট। এইখানে চ্যানেলগুলো কার? সবগুলো ইহুদিদের। ইহুদিদের চ্যানেলে উত্তর কোরিয়া সম্পর্কে প্রশংসা করা হবে, কিন্তু আপনি জন্মগত ভাবে শুনতেছেন উত্তর কোরিয়া একটা বাজে রাষ্ট্র। আপনি কখনো গেছেন উত্তর কোরিয়া? আপনি জানেন কেমনে? আমার কথা ক্লিয়ার? এইভাবেই তৈরি করা হয়েছে মিডিয়া গুলো। হ্যাঁ, এবং এই জন্য বলা হয় যে দিন যত যাবে ইনফরমেশন মিডিয়া এরা হবে বড় সন্ত্রাস। আমার কথা কি ক্লিয়ার? এবং আমি এইটুকু অংশ বলে এটা শেষ করে দিচ্ছি। যেমন এখনকার যুগ হচ্ছে এআই এর যুগ। আমরা জানি যে এক সময় দাজ্জাল যখন আসবে, তখন সে এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে, এবং মানুষ এগুলো বিশ্বাস করবে। হ্যাঁ, যে কোনো মানুষ যে মরে গেছে তাকে সে জীবিত করে দেখাবে, তাই না? মানুষ তখন তাকে আল্লাহ মনে করবে। নাউজুবিল্লাহ। বুঝছেন কি না? এটা সম্ভব বোকার মধ্যে, এখনই তো সম্ভব। এই এআই দিয়ে মানুষ তৈরি করা হচ্ছে। এর কোন ভিডিওর সাথে বাস্তবিক কোন ভিডিওর পার্থক্য খুব ধরা যায়? খুব না। হ্যাঁ, চোখেই পড়ে না। আমার কথা ক্লিয়ার? এআই দিয়ে এমন ভিডিও তৈরি করে, আমার ভিডিও করে ছেড়ে দিল, আমি কারোর সাথে ঘুমাইতেছি, হ্যাঁ রে, তুমি জানি না, আপনি পার্থক্যই করতে পারবেন না। তাহলে এই যুগে 2025-এ যদি এআই এত স্ট্রং হয়, কেমন প্রভাবিত হবে তো আমরা জানি না। যদি 500 বছর পরে, আগামী 500 বছর পরে, তাহলে তাদের ক্যাপাসিটি কতটা বাড়বে। তারা তখন আপনার মতো আমার মতো, হ্যাঁ, মানে হাজারটা মানুষ তারা তৈরি করে ফেলতে পারবে এই এআই দিয়ে। মানে ক্লিয়ার? যেগুলো মানুষের মধ্যে থাকবে, পার্থক্য বুঝে যাবে না যেটা আসল না এটা নকল। বোকার মতো দেখে আপনার হাতে যে আপনি ব্যান করে দিবেন, আপনি নিজেই ব্যবহার করতেছেন, এআই যে ছবি তুলতেছেন, এই করতেছেন, ওই করতেছেন, এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকটা বিষয়। এবং এখন
আপনারা এগুলো জানা প্রত্যেকটা বিষয়। অনেকে বলে না যে দিন যত যায় আপনাদের ফ্রিডম বাড়ে, এটা সেটা না। এখন ফ্রিডম সবচেয়ে কম, সবচেয়ে কম। আমি এখানে আসছি, আমাকে 99 সেকেন্ড লাগবে ধরতে আমি কোন জায়গায় আছি, কোন দিয়ে ট্র্যাক করা যাচ্ছে। আজ থেকে 100 বছর আগে এটা সম্ভব ছিল? দেখেন, তাহলে তার মানে কি 100 বছর আগে আমার ফ্রিডম ছিল, এখন আমার ফ্রিডম নেই। এই দিন যেভাবে যাবে এই বিষয়গুলো তৈরি করা হচ্ছে। দেখ, কোন প্রেক্ষিতে যেন বললাম, হ্যাঁ, এদেরকে ব্যাকআপ দেয় হচ্ছে ইন্টারন্যাশনাল, যাদের স্বার্থ আছে তারা এই সন্তুল আমাকে ব্যাকআপ দেয়। প্রথম আলো আপনি নিজে বুঝতেছেন, রাষ্ট্র এত কিছু হয়ে যায়, প্রথম আলোর বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। কেন করতে পারে না? তাহলে তার শক্তির উৎস কোথায়? আমার কথা বুঝছেন কি না? সিম্পলি যদি বলি 30 সেকেন্ডে, আপনারা যদি ডেইলি স্টার পড়েন কেউ, রবিবারে দেখবেন ডেইলি স্টারে শোবিজ নামে একটা পাতা দেয়, শোবিজ আলাদা, সম্ভবত 10 পাতার শোবিজ। দেখবেন লেজার প্রিন্টিং, বাংলাদেশে কোনো পত্রিকা লেজার প্রিন্টিং দেয় না, ওটা লেজার প্রিন্টিং, মানে পানি পড়লে কিছু হবে না, তাই না? কুচমিচ করলে কিছু হবে না, মানে আলাদা, নর্মাল পাতা না, লেজার প্রিন্টিং। খুব উঁচু মানের, খুবই উঁচু মানের, অনেক হাই। হাই মানে কি? দাম বেশি, অনেক দামি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কয়টা মানুষ ডেইলি স্টার কিনে পড়ে? আপনারা পড়েন কেন? চাকরির জন্য। কোন রিক্সা হলে পড়ে, বা যাদের মনে করেন যে কি বলে আমরা এই ডেইলি স্টার পড়ার সময় আছে, অন্য একটা পত্রিকা পড়ি, এই ইংরেজি পড়ে আবার কনভার্ট করা গন্ডগোল, দরকার কি? আমি এই নিউজটা অন্য জায়গায় পাচ্ছি। তার মানে গুটি কয়েক মানুষ সারা ডেইলি স্টার পড়ে, কথা কয় না। তাহলে এই যে পত্রিকাটা, এটার উদ্দেশ্য কি? প্রফিট করা, ব্যবসা করা। তাহলে এই পত্রিকাটা মানুষ খুব একটা কিনেই না, তাহলে তারা উল্টু এত টাকা খরচ করে, তাহলে তারা চলে কেমন? আমার কথা কি ক্লিয়ার? আপনি যা ব্যবসা করতেছেন, বাস্তবে দেখা যাচ্ছে আপনার লস, আপনি ব্যবসাটা কন্টিনিউ করবেন, ব্যবসা বন্ধ করে দিবেন, কিন্তু দেখা যাচ্ছে লস, লস হচ্ছে না তাদের, কিভাবে চলবে? এবং এটা খুব সহজেই বুঝে যায়, তাদের ফান্ডিং গুলো বাইরে থেকে আসে, তাদের উদ্দেশ্য আলাদা। আমার কথা বুঝছেন কেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্য আলাদা। তারা এখানে ওই বাইরের উদ্দেশ্যগুলো পারপাস সার্ভ করার জন্য তারা এখানে বসে আছে, এবং তারা খুব সূক্ষ্ম ভাবে কিছু কিছু বিষয় আপনার ভিতরে ইনক্লুড করে দেয়, আপনার ভিতরে ঢুকিয়ে দেয়, আপনি টেরও পান না। এগুলো হচ্ছে স্লো পয়জনের মতো, মনের অজান্তেই, হ্যাঁ, আপনার ভিতরে বিষয়গুলো তারা ঢুকিয়ে দেয়। কারণ তাদের মতাদর্শ, তাদের চিন্তা ভাবনার বাইরে এই দেশে মানুষের, ইনক্লুডিং মি, যাওয়ার সুযোগ নেই। আপনি ছোটবেলা থেকে যা দেখবেন, যা শিখবেন, যা শুনবেন, সেই অনুসারে আপনার চিন্তা ভাবনা হবে কিন্তু, ওকে, এর বাইরে কিন্তু আপনার যাওয়া যায় না। ওরে এরকম মানসিকতা গুলো ওরা। যাক, আমরা যেটা বললাম এটা করা যাচ্ছে না, ও উল্টু এটা সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, কিন্তু এটা তো করার কথা না। হ্যাঁ, এটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু এগুলো হচ্ছে আর কি। ওকে, লিখেন এবং, এবং তৎকালীন চিফ হুইপ, এবং তৎকালীন চিফ হুইপ আবু আবদুল্লাহ, আবুল হাসনাত, এবং তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন শমসুল আলম এবং বাংলাদেশ সরকারের একজন চিফ হুইপ, উনি দুজন মিলে স্বাক্ষর করলেন। আমার কথা বুঝছেন? ঘটনাটা কবে ঘটলো? 1997 সালে। ওকে, এখানে চুক্তির মোট ধারা, চুক্তির মোট ধারা হচ্ছে বাদ, চুক্তির মোট ধারা হচ্ছে 72 ধারা। এখানে বেশ কিছু বিষয় রাখা হয়, দেখি যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, এদের কাছে যত আর্মস আছে এরা রাষ্ট্রকে দিয়ে দিবে, সরকারকে দিয়ে দিবে।
বিনিময়ে সরকার এদের দাবি দেওয়াগুলো মেনে নিবে, এরকম একটা কিছু হয়নি। আদতে ওরা কিছুই দেয়নি, ওদের অস্ত্র শস্ত্র এখনো। এই তো বললাম আপনারা পড়াশোনা করেন না, এই জন্য কিছুই জানেন না। এখনো দেখবেন হুট করেই আপনারা কি বলে, ওরা সাধারণ মানুষ কেউ এখান থেকে ধরে নিয়ে যায়। ওখানে যারা প্লেন ল্যান্ডের মানুষ, না আমাদের মতো যারা, তাদেরকে হুট করে ধরে নিয়ে যায় 50 লাখ টাকা 5 কোটি টাকা জিম্মি করে। আপনারা মাঝে মধ্যে পত্রিকায় দেখেন সোনালী ব্যাংক ধরে ওরা ডাকাতি করে। আমার কথা বুঝছেন কিনা? না, এরকম মাঝে মধ্যে ওরা করে। হ্যাঁ, বুঝছেন কিনা? অনেক ভালো অস্ত্র আছে, তো এই অস্ত্রগুলো তারা কোথায় পেয়েছে? ওকে, এগুলো বাইরে থেকে তাদেরকে দিয়েছে, যেন তারা এটা আলাদা করে নিয়ে নিয়ে নিতে পারে, হ্যাঁ, স্বাধীন করে নিয়ে নিতে পারে। তো বেসিক্যালি চুক্তিটা করা হয়েছিল যে তারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবে, কিন্তু তারা খুব একটা বিরত কিন্তু থাকে নাই। আর রাষ্ট্র থেকে বলা হয়েছিল আপনারা যদি এগুলো থেকে বিরত দাবি দেওয়াগুলো আমরা মেনে নিব। হ্যাঁ, এবং রাষ্ট্র সরকারদের অনেকগুলো দাবি দেওয়া মেনে নিচ্ছে। তারা করে লেখেন 10 ফেব্রুয়ারি 1998 সালে, 10 ফেব্রুয়ারি 1998 সালে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আয়োজিত, খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আয়োজিত এক প্রোগ্রামে, খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আয়োজিত এক প্রোগ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন, সশস্ত্র পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন শান্তি বাহিনী, ওই সমিতির একটা ইউনিট হচ্ছে শান্তি বাহিনী। এই নামটা আপনারা খুব শুনে থাকেন, শান্তি বাহিনী। শান্তি বাহিনী সরকারের নিকট অস্ত্র সমর্পণ করে আয়োজিত এক প্রোগ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংগঠন শান্তি বাহিনী সরকারের নিকট অস্ত্র সমর্পণ করে। তাদেরকে বলো অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য, তারা জমা দিল কিছু, পুরোটা তারা দেয়নি। ক্লিয়ার? তারা করে লেখেন, দেখেন এই চুক্তি অনুসারে 15 জুলাই 1998 সালে, আগেটা লিখছেন না 10 ফেব্রুয়ারি 98? হ্যাঁ, 15 জুলাই 1998 সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। লিখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত। তাদের জন্য আলাদা মিনিস্ট্রি আছে, ওকে, তাদের সুবিধাগুলো বিষয়াদি দেখার জন্য তাদেরকে সব ধরনের ফেসিলিটিস কিন্তু দেওয়া হয়েছে চুক্তির পর। তারা, আপনি এই যে মানুষ বলে না কথায় কথায় যে সরকারি চাকরি যারা করে তারা যে কোনো সময় তাকে Recording in progress. এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো আনরিচেবল, আপনি রিচ করতে পারবেন না। আমার কথা বুঝছেন না? সুতরাং যারা ওইখানে থাকে তাদের জন্য তো কোনো বিষয় না। প্লেন ল্যান্ডের একটা মানুষের জন্য ওখানে কঠিন,
আপনাকে ধরে নিয়ে গেলে আপনি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন, নেটওয়ার্কে আপনি নাই। ওকে, তারা মেরে ফেলে দিলে মানে কি বলে, হাজার খানেক মানুষকে মেরে ফেলে দিলে কোনো খুঁজেই পাওয়া যাবে না। আমার কথা বুঝছেন কিনা? জায়গাগুলো এত বেশি স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড। এই জন্য ইংল্যান্ডের মানুষ ওখানে যেতে চায় না ভয়, এই শান্তি বাহিনীর জন্য। তার মানে আপনি দেখেন একটা স্বাধীন রাষ্ট্রে আপনার স্বাধীনভাবে থাকার এই সিকিউরিটি নেই। আমার কথা ক্লিয়ার? আর আপনি ঘুম থেকে উঠে পাকিস্তানটা খালি গালাজ করতেছেন, পাকিস্তান এই হয়েছে ওই করছে, পাকিস্তান আমাদেরকে মেরে ফেলছে। এই যে একটা কথা বলেন না এখন, যে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে আপনারা মুক্তি পান নাই, ব্রিটিশরা মুক্তি পাইছে আমাদেরকে ছেড়ে দিয়ে, বুঝছেন? কারণ এই পরিমাণ আনসিভিলাইজ, অসভ্য, বারবারিক, বর্বর জাতি বিশ্বে নাই। ওরা দেখতে আর এগুলো পাড়া হয়েছেন, পেরে চলে গেছে। হ্যাঁ, যাওয়ার আগে তাদের যা লুটপাট করার, চুরি করার নিয়ে গেছে, এখন এগুলো নিজেরা কামড়া কামড়ি করে মরুক। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, একটা রাষ্ট্রযন্ত্র মানে কি বলবো, এগুলো আপনারা জানেন না, বললে লাভ নেই। এই যে এখন পুরো বিশ্বে, হ্যাঁ, মানে যেখানে পারমাণবিক অস্ত্র নিয়ে মানে টিকে দেখা যায়, সেই জায়গায় আপনার কিছুই নাই। আমার কথা বুঝছেন কিনা? কিছুই নাই, মানে একটা ভালো একটা বিমান নাই, কিছু নাই, এর আপনার মুখে কত চাপা। আমার কথা বুঝছেন কিনা? হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো তৈরি করতে কারা? এগুলো তৈরি করতে প্রথম আলো। কোনো কাম নাই, কাজ নাই, চলেন একসাথে মিলে জাতীয় সঙ্গীত বলি। একটু আগে দিল এখানে দেখে ভাবলাম আপনার জাতীয় সঙ্গীত গায়ে কি, জাতীয় সঙ্গীত এই দেশে যারা বেশি গাইছে তারা সবচেয়ে বেশি চুরি করছে। আমার চুরির প্রতি কোনো অনুভূতি আসে না, ছোটবেলা থেকে তো গাইতেছে কি ঘুরে দিন, এর মধ্যে আছে কি এই হলি কি? ক্লিয়ার? আপনার রাষ্ট্রযন্ত্রের প্রতি কখন ভালো লাগা তৈরি হবে, যখন রাষ্ট্র আপনাকে সিকিউরিটি দিতে পারবে। আমার কথা বুঝছেন কিনা? রাষ্ট্র যখন আপনাকে নিরাপত্তা দিতে পারবে, শেল্টার দিতে পারবে। আমার কথা বুঝছেন কিনা? আপনার আমার কোনো শেল্টার আছে? যদি তাই হইতো তাহলে আপনার দেশের যে মহিলাকে এদেশের মানুষ দৌড়ানি দিচ্ছে, সে অন্য দেশে আশ্রয় নিয়ে কিভাবে? ইন্ডিয়াতে এরকম মোদীকে দৌড়ানি দিলে আপনি আশ্রয় দিতে পারবেন? 1 সেকেন্ড রাখতে পারবেন? ইন্ডিয়া এসে আপনার ঘর থেকে দৌড়ে নিয়ে চলে যাবে না? আপনি পারতেছেন? তাহলে আপনার কিসের স্বাধীনতা? আমার ক্লিয়ার? এইটুকু এই রাষ্ট্রকে কখনো বুঝতে দেওয়া হয় নাই, এই রাষ্ট্রের জনগণকে। এই নেগেটিভ গুলো তৈরি করতে হচ্ছে আপনার ইন্ডিয়া। ইন্ডিয়া সেই নেগেটিভ গুলো প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে আমাদেরকে খাওয়াইছে, যেন আপনি আবেগী হয়ে পড়েন বেহুদা, কোনো মানে কারণ ছাড়াই। কিন্তু আপনি একবারও চিন্তা করেন না যে পুরো বিশ্বে আপনার কোনো অবস্থান নেই, বুঝছেন কিনা? যেখানে এআই দিয়ে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা এখনো জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মানে পড়ে আছি আর কি। ওকে, 2-3 দিন আগে একটা ছবি দেখলাম যে ইন্টারনেটে খুব স্ক্রল হচ্ছে, আপনারা তবে খেয়াল করেন নাই, যে বাংলাদেশে পরমাণু শক্তি কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আছে সিএসসির পাশে। ওকে, তো পৃথিবীতে এই একটা প্রতিষ্ঠান আছে যেখানে কোনো পরমাণু নিয়ে আলোচনা তো দূরের কথা, এটা খাবারের জন্য বিখ্যাত। ওখানে ক্যাফেটেরিয়া, আমি 2 বার খাইতে গেছিলাম, এরপরে আর যাইনি। কারণ ওখানে ওই ইথর গুলো অনেক টাকা দাম রাখে, আলু ভর্তা আর সবজি দিয়ে ওই সময় খাইলেই প্রায় 30 টাকা 25 টাকা নেয় নিত, যেখানে আমি 5 টাকা দেখাইতে পারতাম হল। সেখানে ওরা একটা আলু ভর্তা, একটা সবজি, একটা ভাত, 25 টাকা। আর একটা স্টুডেন্টের জন্য 25 টাকা অনেক না? হ্যাঁ, তো এদের কোনো কাম কাজ নাই। অথচ অন্য রাষ্ট্রগুলো আপনার পারমাণবিক শক্তি কি কত দূরে এগিয়ে যেতে পারে সেই ধরনের যাক, এখানে আপনার কি বলে তাদেরকে সকল ধরনের ফেসিলিটি দেওয়া হয়েছে। শুধু তাই না, ওইখানে যতগুলো নিয়োগ হয় এরিয়াতে, সবগুলো নিয়োগ পরে হচ্ছে আপনার, আপনি দেখবেন ওখানে ওই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওখানে একজন চেয়ারম্যান থাকে পাহাড়ি, সে ওইগুলা নিয়ে কথা বলছেন কিন্তু। হ্যাঁ, সেখানে কোন একজন কর্মচারীর বিরুদ্ধে, মনে করেন যে আপনি একটা ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনি কোন একজন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবেন না, ওইখানে ওই চেয়ারের অনুমোদন আছে, বুঝছেন কিনা? মানে ওইখানে যা আছে সবগুলোর মালিক হচ্ছে ওই চেয়ারম্যান, যিনি একজন পাহাড়ি, এবং তাদেরকে আলাদা মিনিস্ট্রি করে দেওয়া হয়েছে। যা আছে বিসিএস এর তো কোটা আছে, তাদের সকল ধরনের ফেসিলিটিস দেওয়া আছে তাদেরকে। হ্যাঁ, তারপরেও
রাষ্ট্রযন্ত্রের কথা, হ্যাঁ শুনেন, আলাদা একটা স্বাধীনতা। ঠিক আছে, মোটা দাগে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে চুক্তিটা করা। আমার ক্লিয়ার? ওকে, 3 নম্বর লিখেন হচ্ছে এলবিএ চুক্তি। এলবিএ চুক্তি, এলবিএ চুক্তি লিখেন 20 ফেব্রুয়ারি 1947 সালে। 20 ফেব্রুয়ারি 1947 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি 20 ফেব্রুয়ারি 47 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। 20 ফেব্রুয়ারি 47 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। তারা ক্ষমতা ছেড়ে দিব ভারতকে। ওকে, লিখেন ফলশ্রুতিতে লর্ড মাউন্টব্যাটেনকে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় হিসাবে নিযুক্ত করা হয়। ফলশ্রুতিতে লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় হিসাবে নিযুক্ত করা হয়। লিখছেন নিযুক্ত করা হয়। লিখেন তিনি 2 জুন 1947 সালে 2 জুন 1947 সালে মহাত্মা গান্ধী 2 জুন 1947 সালে মহাত্মা গান্ধী ক্ষমাতে লেখেন জিন্না মহাত্মা গান্ধী জিন্না এবং শিখ নেতা বলদীপ সিং এর সাথে বৈঠকে বসেন। শিখ নেতা বলদীপ সিং এর সাথে বৈঠকে বসেন। ওকে, লিখেন ইতিহাসে এটি মাউন্ট ব্যাটন পরিকল্পনা হিসেবে পরিচিত। ইতিহাসে এটি মাউন্ট ব্যাটন পরিকল্পনা হিসেবে পরিচিত। মাউন্ট ব্যাটন পরিকল্পনা হিসেবে পরিচিত। লিখছেন পরিকল্পনা হিসেবে পরিচিত। 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি, উনি কিন্তু পুরুষ, মহিলা না, ক্লিমেন্ট অ্যাটলি, উনি বললো যে ভারতকে আমরা স্বাধীনতা দিয়ে দিব। এই প্রেক্ষিতে উনি নতুন ভাইসরয় পাঠাইলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি আসলেন, এসে এই ভারত উপমহাদেশে 3 জন নেতার সাথে বসলেন, গান্ধী, জিন্না এবং বলদীপ সিং। আপনি গান্ধী জিন্নার নাম জানেন, বলদীপ সিং এর নাম কিন্তু শুনেন নাই। এটাই ভাই বাবুরে জানতে চাই। তার মানে শিখরা একটা বড় শক্তি ছিল। এই 3 জনের সাথে উনি বসলেন, বসে কিভাবে ভারতকে ভাগ করা হবে একটা প্ল্যান করলেন। এই প্ল্যানটা মাউন্ট ব্যাটন পরিকল্পনা নামে পরিচিত। মূলত সেখানে প্ল্যান করা হয় হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র, একটা ইন্ডিয়া, একটা পাকিস্তান। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক ধরে না, তারা করে লেখেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য
3 জুন 1947 সালে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 3 জুন 1947 সালে তিনি সিরিল র্যাডক্লিফকে সভাপতি করে সিরিল র্যাডক্লিফকে সভাপতি করে সীমান্ত কমিশন গঠন করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 3 জুন 1947 সালে তিনি কি লিখলাম, তিনি সিরিল র্যাডক্লিফকে সভাপতি করে সীমান্ত কমিশন গঠন করেন। সীমান্ত কমিশন গঠন করেন। দেখেন, লিখেন 8 জুলাই 1947 সালে 8 জুলাই 1947 সালে র্যাডক্লিফ ভারত উপমহাদেশে আসেন। 8 জুলাই 1947 সালে র্যাডক্লিফ ভারত উপমহাদেশে আসেন। লিখেন 18 জুলাই 1947 সালে 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস হয়। 18 জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন, হ্যাঁ আমাকে, আমি তো ক্লাসে, আচ্ছা আমি তো ক্লাসে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি যেন বললাম, ভারত স্বাধীনতা আইন পাস হয়। আচ্ছা লিখেন 13 আগস্ট 1947 সালে 13 আগস্ট 1947 সালে র্যাডক্লিফ র্যাডক্লিফ ভারত পাকিস্তানের চূড়ান্ত সীমানা প্রতিবেদন দাখিল করেন। 13 আগস্ট 1947 সালে র্যাডক্লিফ ভারত পাকিস্তানের চূড়ান্ত সীমানা প্রতিবেদন দাখিল করেন। লিখছেন, লিখেন 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দেখেন 16 আগস্ট 47 সালে 16 আগস্ট 47 সালে ভারত পাকিস্তানের মানচিত্র প্রকাশিত হয়। 16 আগস্ট 47 সালে ভারত পাকিস্তানের মানচিত্র
প্রকাশিত হয়। ভারত পাকিস্তানের মানচিত্র প্রকাশিত হয়। দেখছেন, মানচিত্র প্রকাশিত হয়। মোটা দাগে এখানে যে ঘটনাটা ছিল, 20 ফেব্রুয়ারি 47 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বললো আমরা ক্ষমতা ছেড়ে দিব, এই লক্ষ্যে উনি নতুন ভাইসরয় পাঠাইলো। এটা হইলো সরকারি চাকরি করলে আপনারা আরো বুঝবেন, কোনো একটা জায়গায় গন্ডগোল লাগলেই পুরনো অফিসারকে উইথড্র করে নিয়ে যায় নতুন অফিসারকে, মানুষ যেন নতুন মানুষ দেখে খুশি হয়। মানুষের এটা হচ্ছে নেচার, নতুন মানুষ দেখলে মানুষ খুশি হয়। কিন্তু মানুষ ভুলে যায় যে যদি সিস্টেম পরিবর্তন না হয়, পুরনো নতুন নতুন কিছু যায় আসে না। ওকে, হ্যাঁ, একই জিনিস। যেমন এই দেশে সংস্কার না হলে হাসিনাই বসুক আর যেই বসুক একই, কোনো যায় আসে না। বুঝলেন তো? আগের ভাইসরয়কে সরিয়ে নতুন ভাইসরয় মাউন্টব্যাটেনকে পাঠানো হলো। উনি আসলেন জিন্না গান্ধী এবং ওলজিৎ সিং, এই তিনজনের সাথে বসলেন যে কিভাবে কি করা যায়। তারা একটা প্ল্যান করলো 2 জন। এই প্ল্যানটা ইতিহাসে মাউন্টব্যাটেন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন প্ল্যান নামে পরিচিত। তিনজনে রাজি হলো এইভাবে ভাগ করা যায়। ওকে, এইটাকে উনি ম্যাটারালাইজ করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ একজন আইনজীবীকে নিয়ে আসলেন, যার নাম ছিল সিরিল র্যাডক্লিফ। ওনাকে নিয়ে আসলেন এবং ওনাকে একটা দায়িত্ব দিলেন এই সীমানাটা করার। উনি 8 জুলাই আসলেন, 13 অগাস্ট, মানে 1 মাসের অল্প বেশি সময়ে উনি সীমানা করে ফেললেন। ওকে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে 14 তারিখ পাকিস্তান, 15 তারিখ ভারত স্বাধীনতা পায়, তখন পর্যন্ত তাদের মানচিত্র প্রকাশিত হয়। 16 তারিখ তাদের মানচিত্র প্রকাশিত হয়। আমার কথা বুঝছেন? আর ব্রিটিশরা তারা তাদের পার্লামেন্টে এই স্বাধীনতার বিষয়টাকে অনুমোদন করিয়েছে। ভারত স্বাধীনতা আইন, এটাকে তারা পার্লামেন্টে অনুমোদন করে। আমার কথা ক্লিয়ার? এখানে যে লগন সিনেমার মতো আমেরিকান ক্রিকেট করলো আর ইন্ডিয়া স্বাধীনতা পাওয়া গেল, এটা ফাজলামো কিন্তু না। আমার কথা বুঝছেন কিন্তু? তারা তো বেহুদ ওইগুলা করে। এবং দেখলেন না, পাকিস্তানের সাথে তো মানে কি বলবো, শব্দ চয়ন অনেক সময় ধরে রাখা কঠিন। গোহারা হারলো কাশ্মীর নিয়ে, হ্যাঁ, ইন্ডিয়াকে লন্ডভন্ড করে দিল পাকিস্তান, কিন্তু ইন্ডিয়ান মিডিয়া সেটা আসেনি। উল্টো তারা অপারেশন সিন্ধু নিয়ে সিনেমা বানানোর প্ল্যান করলো। যখন এটা নিয়ে ট্রল হওয়া শুরু হলো, কারণ সিনেমা যেহেতু ইন্ডিয়া করবে, সেখানে তো তারা পাকিস্তানকে পরাজিত করবেই। সিনেমায় পরাজিত করে কোনো লাভ আছে? আল্লাহ মুহূর্তে একটা সীমা থাকা দরকার। তার মানে বুঝেন, তাদের নেগেটিভ গুলো আপনাদেরকে খাওয়ানো হয়েছে। কিন্তু ইন্ডিয়ান নেগেটিভের সাথে, নেগেটিভ মিনস হচ্ছে আদর্শ, বর্ণনা, সেই বর্ণনার সাথে আপনার নেগেটিভ আদর্শ বর্ণনা মিলে না, মুক্তিযুদ্ধ চেতনা থাকে না। আমার কথা ক্লিয়ার? মিলবে কি না? জাতীয় সঙ্গীত গাওয়া, আলপনা আঁকা, আপনি আগে গেলেন একটু পরে কুকুরে এসে টয়লেট করতে, আমি কি বলছি? আলপনা কি? আলপনা কি আপনার লাভটা কি? আপনি গিনেস বুকে রেকর্ড করতেছেন। এগুলো না করে ওই যে দুদু সাহেবের মতো মানে প্রস্রাবের কর্মসূচি দেন, তা গিনেস বুকের নাম উঠবে যে সবাই 20 কোটি মানুষ একসাথে দাঁড়ায়। ভাবলাম বিশ্ব যেখানে এআই বানাচ্ছে, যেখানে পারমাণবিক বোমা বানাচ্ছে, যেখানে মঙ্গল গ্রহে জমি বেচা কেনা শুরু হয়ে গেছে, আর আপনি এখানে রাস্তায় আলপনা আঁকতেছেন, মানে কতটা মানে ফাজলামো না? ময়মনসিংহের ভাষায় বলে ফাতরামি, ফাতরামি বলে। কতটা নিচুতা, কতটা মানে হীনতা, দীনতা একটা রাষ্ট্রকে ভর করে। তুমি ইন্ডিয়া কত বড় একটা রাষ্ট্র, তুমি পাকিস্তানের মতো একটা ভঙ্গুর রাষ্ট্রের সাথে তুমি গুহারা হাসতো, তোমার ন্যাংটা করে দিচ্ছে, হুশ নেই, তুমি এটা নিয়ে শীত সিনেমা বানাও। লজ্জা থাকলে তোর কাজ কে করতো না? আমার কথা ক্লিয়ার? যখনই ট্রল শুরু হয়েছে, তখন বেশি সিনেমা থেকে তারা সরে আসছে যে না, সিনেমা বানাবো। ওই নেগেটিভ গুলো এ রাষ্ট্রে, হ্যাঁ, আপনাদেরকে খাওয়ায় আর কি। দেখ, সেটা বলছিলাম, কোন প্রেক্ষিতে যেন গেলাম, হ্যাঁ, না কি কথা বলতে গিয়ে যেন দেখে গেলাম, ভুলে গেলাম। আচ্ছা, তো এটা তখন হচ্ছে 16 তারিখ এই মানচিত্রটা প্রকাশিত হয়, মানে ওই কথা বলতে চাচ্ছি না, লগন সিনেমা। তো বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়া এখান থেকে এই ব্রিটেনে এখান থেকে চলে যাইতে চাইছিল। তারা ক্রিকেট খেললো লগন সিনেমার মতো, আর ব্রিটিশরা হেরে গেল আর ইন্ডিয়া জিতে গেল, এসব ভণ্ডামি কিন্তু না। আমার কথা বুঝছেন কি না? হ্যাঁ, বেসিক্যালি তারা এখান থেকে চলে গেল, কারণ তাদের যা নেয়ার তারা নিয়ে নিচ্ছে, আর এখানে তাদের থাকার দরকার নেই, কারণ এইটুকু তাদের হুঁশ ছিল।
একটা রাষ্ট্রপতি থেকে জানি আর আমি নিয়ে নিচ্ছি, আর টাকার দরকার না, এখন থাকলে গন্ডগোল হইবে, সুতরাং এগুলো এখন ছেড়ে দিই, দিয়ে তারা চলে গেল। মানে ক্লিয়ার, আপনার ব্রিটিশদের সাথে কোনো যুদ্ধ ফুদ্ধ করেন। ওকে, কিছু মানুষ ছিল ক্ষুদিরাম টুদিরাম, হ্যাঁ, এগুলা কিছু বোমা টোমা দিতে, এতে ওরা ভয় পাওয়া যায় নাই। আমার কথা ক্লিয়ার? ওদের এখান থেকে যখন চুষে নেওয়ার সময় শেষ, ওরা তখন চলে গেল। ওকে, আচ্ছা, তো ওরা চলে গেল, কিন্তু এখানে কিছু সমস্যা আমাদের রয়ে গেল। সমস্যাগুলো কি, একটু প্যারা করে লেখেন। কিন্তু প্যারা করে লেখেন, কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কোচবিহারের পশ্চিমবঙ্গের কোচবিহারের জমিদার, পশ্চিমবঙ্গের কোচবিহারের জমিদার নারায়ণ ভূপ বাহাদুর, কিন্তু পশ্চিমবঙ্গের কোচবিহারের জমিদার নারায়ণ ভূপ বাহাদুর, এবং রংপুরের জমিদার গোপাল লাল রায়, এবং রংপুরের জমিদার গোপাল লাল রায় ভারত পাকিস্তানের কোন অংশেই, গোপাল লাল রায় ভারত পাকিস্তানের কোন অংশেই অন্তর্ভুক্ত হয়নি। ভারত পাকিস্তানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়নি। অন্তর্ভুক্ত হয়নি, লেকিন এ থেকেই ছিটমহল, এ থেকে ছিটমহল, এনক্লেভ, ইংরেজিতে বলে এনক্লেভ, সমস্যার সূত্রপাত। এ থেকে ছিটমহল, এনক্লেভ, সমস্যার সূত্রপাত। লিখছেন 47-এ কি হলো, যে আমরা গুরুত্ব দিচ্ছি, গুরুত্ব দেওয়ার কথা ছিল না, যে আমাদের কাছে গুরুত্ব হলো যে এই যে ভারত পাকিস্তানটা ভাগ হইলো, এটা আমাদের কিছু যায় আসে না। ওকে, কারণ ওই যে বলেন না, ভিক্ষার চাল কারা আর কারা, আপনার কোনো কিছু যায় আসে না। ওকে, কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে গেল 47 সালে যখন ভারত পাকিস্তান হলো, তো তখন পশ্চিমবঙ্গের একজন জমিদার ছিলেন নারায়ণ ভূপ বাহাদুর, আর এই রংপুরের একজন জমিদার ছিলেন গোপাল লাল রায়। তারা দুজনে বন্ধু ছিল। গোপালের কিছু জমি পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গের জমিদারের কিছু জমি রংপুর ডিভিশনে ছিল। দুজন বন্ধু। 47 সালে তারা মাউন্ট ব্যাটেনকে গিয়ে বলল, আমরা ভারত এবং পাকিস্তানে কোথাও যাইতে চাই না, আমরা আলাদা থাকবো, আমরা সরাসরি ব্রিটেনকে ট্যাক্স দিব। মাউন্ট ব্যাটেন বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই। বুঝছেন কিনা? কিন্তু সমস্যা হলো 1950 সালে নারায়ণ মরে গেল। নারায়ণ মরে যাওয়া মাত্রই নারায়ণের জমিদারিটা নিয়ে নিল ইন্ডিয়া। গোপালের আর মরা লাগে নাই, গোপালের জমিদারি নিয়ে নিল পাকিস্তান। ক্লিয়ার? সমস্যা কি? সমস্যা হলো গোপালের যে জমিদারিটা পশ্চিমবঙ্গে ছিল, সেই জায়গাটা, আর নারায়ণের যে জমিটা রংপুরে ছিল, এই দুটো জায়গার মানে মীমাংসাটা কিভাবে হবে? আমার কি কথা বুঝতেছেন? সহজ সমাধান কি? ছেড়ে দেয়া না, রংপুরের জমিদারের যে জায়গাটা পশ্চিমবঙ্গে, ওটা ভারতকে দিয়ে দেন, আর নারায়ণের যে জমিটা রংপুরে, এটা পাকিস্তানকে দিয়ে দেন। শেষ। জমি ধর আপনি এখানে জমি ধর দিয়ে নিতে পারবেন না, কিন্তু আপনার মতো রাজনীতিবিদরা এত ভালো মানুষ না। আমার ক্লিয়ার?
ওকে, ভারত এটা মানবে না। ভারত ওই নারায়ণের যে জমিটা রংপুরে, এটা ভারত নিবে। আবার পাকিস্তান ওই রংপুরের জমিদারের যে জমি ভারতে, ওটা সে নিবে। এটা কি সম্ভব? জমি কি উঠিয়ে নেওয়া যায়? তুমি তারা তাই করবে। তাহলে বুঝলেন রাজনীতিবিদরা সাধারণ মানুষের স্বার্থ কেমন দেখে। এই দক্ষিণের মেয়র দেখতেছেন কি করতেছে, নিজে শপথ নিতেছে, নিজে অফিস করতেছে। লোকটা কিন্তু খুব জনপ্রিয় ছিল। আমার কথা বুঝেন না, কার কথা বলতেছি? জনপ্রিয় ছিল না? ইসরাক কি করতেছে? সে বলতেছে নির্বাচন অবৈধ, নেওয়ার বৈধ। হবে কি মানে, তার কিন্তু একটা ভালো জনপ্রিয়তা ছিল, স্পেশালি ইয়াংদের কাছে। আর কি ধরনের ফাত্রামি করতেছে মেয়র হওয়ার জন্য। আর আপনারা তো এক জায়গায় থাকেন, নড়াচড়া করেন না, এই জন্য জানেন না এই জায়গাতে যানজটের কারণে কি পরিমাণ যে ডেইলি সমস্যা হয়। যানজটের কথা বাদই দেন, মানে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, এগুলো সমস্যা হওয়া যে কত ভয়ঙ্কর, তার জন্য ভয়ঙ্কর, আপনার জন্য কিছু না। কিন্তু ওই প্রথম আলোতে লিখলো যে এক ভদ্রলোক সে তার বাচ্চাকে দেশের বাইরে চিকিৎসা করাইতে যায়, যাচ্ছে। এখন তার জন্ম সনদ দরকার। এই জন্ম সনদ ছাড়া পাসপোর্ট করা যাচ্ছে না। এখন গত 1 মাস যাবত জন্ম সনদ বন্ধ। তার মানে কি? এটা হয়তো বা পত্রিকায় আসছে। সেরকম অনেকের কে দেখেন মারা গেছে, কারণ আপনার জাস্ট একটা ফাজলামোর জন্য মানুষ মারা যাচ্ছে, কোন জায়গায় আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আর আপনি অবলীলায় বলতেছেন আপনি জনগণের সেবা করবেন। সজীব ওয়াজেদ যে আমেরিকান নাগরিক, সে বলতেছে আমি বাংলাদেশকে ভালোবাসি। একটা মানুষের মিথ্যা কথা বলার লিমিট থাকে না রাজনীতিবিদ। এরা, আমি মনে করি এরা ফেরাউনের চেয়েও ভয়ঙ্কর, নমরুদের চেয়েও এরা ভয়ঙ্কর। এরা এত বেশি মিথ্যা কথা বলে, এই প্রান্তি মাঝে। আমার কথা বুঝছেন কিনা? আপনি চিন্তাও করতে পারবেন না এরা কি ধরনের, মানে কি বলবো, জঘন্য হিংস্র মানুষ। তো ঠিকই কিভাবে দেখেন ইন্ডিয়া পাকিস্তান, তাদের রাষ্ট্রনায়করা না এটা নিয়ে সমাধানের কোনো নেই। গন্ডগোলটা কি হইলো যে ওই পশ্চিমবঙ্গের কোচবিহারের রংপুরের জমিদারের যে জায়গাটা, ওইখানকার যে মানুষগুলো, এই মানুষগুলো না ইন্ডিয়ান না পাকিস্তানি। আবার কোচবিহারের জমিদারের যে মানুষগুলো রংপুরে, এরা না পাকিস্তানি না ইন্ডিয়ান। এই মানুষগুলো অমানবিক জীবন যাপন করা শুরু করলো। এরা রাষ্ট্র থেকে কোনো মানে আইডেন্টিটি পাইতো না, কোনো স্কুলে ভর্তি হইতে পারতো না, কোনো ধরনের হাসপাতাল ফেসিলিটিস পাইতো না, কিচ্ছু না। আদিম যুগের মানুষ হিসেবে এদেরকে রাখা হলো শুধুমাত্র রাজনীতিবিদদের ক্ষমতার লোভ চরিতার্থ করার জন্য। হ্যাঁ, ক্লিয়ার? জিন্না এবং গান্ধী রাষ্ট্রটাকে দুই ভাগই করলো ধর্মের ভিত্তিতে, যেন তারা মিলে লুটে পুটে খাইতে পারে, এই, আর অন্য কিছু না। কোনো দরকার ছিল না ইন্ডিয়া পাকিস্তান ভাগাভাগি করার। ব্রিটিশরা চলে যাবো, পুরোটা একসাথে থাকতো। কথা ক্লিয়ার? কোনো কিছু দরকার ছিল না। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা কি জন্য বলে গেলাম, মনে হইলো? না না, সেটা বলতেছি না। ও যেমন 1971 সালে কিছু পাকিস্তানি দেশে আটকা ছিল না, এই যে মোহাম্মদপুরে জেনাবা ক্যাম্প, এখন আছে না? এখন আছে, যাদেরকে আপনারা বিহারি বলে, যারা যুদ্ধ সময় যেতে পারে নাই। তাহলে যুদ্ধের 71-এর পরে ওখানে যারা আছে, ওখানে কি কোনো মানুষের জন্ম হয় নাই? হয় না? হয়েছে তো। তাহলে ওদের কি কোনো দোষ? তাহলে এদেরকে আপনি হয় পাকিস্তানে পাঠান আর বাংলাদেশের নাগরিকত্ব দেন না। না না, এরা বাংলাদেশি না, এরা পাকিস্তানি না। হ্যাঁ? না, আপনি কই আছেন যে আপনি বিহারি ডাকেন কেন? হ্যাঁ, এই তো বিহারি, আপনি বিহারি ডাকেন কেন? সবাই বলে বুঝার জন্য, সবাই বিহারি বললো। হ্যাঁ, কই? তা আপনি কেন, সে কি দোষ করছে? আপনার যদি বন্ধু হয় তার মানে এত 71-এ একে জন্ম না, সে দেশ স্বাধীন হওয়ার পরে জন্ম হয়েছে, এর সমস্যা কি? একে আপনি বিহারি বলবেন কেন? টোটালি এরা বাংলাদেশি করে নেন, করেন। মানে কতটা অমানবিক রাজনীতিবিদ। আমার কথা ক্লিয়ার? তারা জাস্ট তাদের ক্ষমতার স্বার্থে এই কাজগুলো করে থাকে। ওকে,
যাক, তো এই হইলে তখন গন্ডগোলটা, তাহলে কি সমাধান হবে? হ্যাঁ, কারণ ভারত মানবে না, আবার পাকিস্তানও মানবে না, এইটা নিয়ে গন্ডগোল গুলা চলতেছিল। ওকে, তারা করে লিখেন। এই সমস্যা সমাধানের জন্য 1958 সালে, এই সমস্যা সমাধানের জন্য 1958 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এই সমস্যা সমাধানের জন্য 1958 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মালিক ফিরোজ খান নুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মালিক ফিরোজ খান নুন একটি চুক্তি স্বাক্ষর করেন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মালিক ফিরোজ খান নুন একটি চুক্তি স্বাক্ষর করেন এই সমস্যাটা সমাধানের জন্য, ছিটমহল সমস্যা সমাধানের জন্য। কিন্তু এই চুক্তি কাজে আসে নাই, কারণ অল্প সময়ের মধ্যে নুনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, বুঝছেন কিনা? তারপরে ওইদিকে ক্ষমতায় আসে আইয়ুব খান। আইয়ুব খানের সাথে আর নেহরুর বনিবনা হচ্ছিল না, বুঝছেন কিনা? চুক্তি আর হয় নাই, তারা করে লেখেন। পরবর্তীতে 1975 সালে এই সমস্যা সমাধানের জন্য, পরবর্তীতে এই সমস্যা সমাধানের জন্য 1975 সালে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয়। মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয়। মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয়। মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় সমস্যা সমাধানের জন্য। মুজিব ইন্দিরা তো বুঝছেন, শেখ মুজিব আর ইন্দিরা গান্ধী। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে শেখ মুজিবও মারা গেল, চুক্তি আর কাজে দিল না। চুক্তি করে এরা মরে যায়। লিখছেন, তারা করে লেখেন। লেখেন 26 জুন 1992 সালে, এটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 26 জুন 1992 সালে, 92 সালে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও, ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও, নরসিমা রাও 1992 সালে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বিঘা করিডোর নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বিঘা করিডোর নিয়ে এটি চুক্তি স্বাক্ষর করেন। এটা ব্র্যাকেটে লিখেন, 3 বিঘা করিডোর, ব্র্যাকেটে লিখেন হচ্ছে 178 মিটার দৈর্ঘ্য, 178 মিটার দৈর্ঘ্য, 85 মিটার প্রস্থ। এটা হচ্ছে 3 বিঘা করিডোরের আয়তন। পরীক্ষায় আসছে 3 বিঘা করিডোরের আয়তন, 178 মিটার দৈর্ঘ্য, 85 মিটার প্রস্থ। দেখছেন কি করা হইলো? এটা করিডোর মানে ছোট একটা নেরু পথ, নেরু পথটা দৈর্ঘ্য 178 মিটার, খুব বেশি নেই, কিন্তু প্রস্থ 85 মিটার। এটা দিয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারের যে অংশটা রংপুরে জমিদারের ছিল, ওই মানুষগুলো বাংলাদেশে আসবে। আর ওই পশ্চিমবঙ্গের জমিদারের যে মানুষগুলো রংপুরে, মানে যেগুলো ইন্ডিয়ান, এরা এই করিডোর দিয়ে ইন্ডিয়াতে যাবে, যেন এরা প্রাথমিক সুযোগ সুবিধাগুলো পায়।
মনে করেন একটা বাচ্চা টিকা দেয়া, আমার কথা বলছেন কিনা, ছোটখাটো যে সুবিধাগুলো তারা যেন পায়, এই জন্য এই করিডোরটা চালু করার উদ্যোগটা 1992 সালে নেওয়া হয়। ক্লিয়ার? এটা ম্যাডাম খালেদা জিয়ার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল, বর্তমান সময় এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারা করে লেখেন। অবশেষে 31 জুলাই 2015 সালে 31 জুলাই 2015 সালে এলবিএ চুক্তি, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, কার্যকর হয়। অবশেষে 31 জুলাই 2015 সালে এলবিএ, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট চুক্তি কার্যকর হয়। লিখছেন? লিখেন এসে বাংলাদেশ প্রায় 111টি ছিটমহল, বাংলাদেশ প্রায় 111টা ছিটমহল, ভারত প্রায় 51টা ছিটমহল, ভারত প্রায় 51টা ছিটমহল। ক্লিয়ার? এটাই হচ্ছে বড় সমস্যা, যে পাকিস্তান বা পরবর্তীতে বাংলাদেশ এরা ছিটমহল বেশি পাইছে, ভারত কম পাইছে, এই জন্য মানবেন। আমার কথা ক্লিয়ার? 50-50 থাকলে সমাধান হইতো, যেহেতু এই অংশটা বেশি পাবে এরা মানবেন। হ্যাঁ, পরবর্তীতে করা হলো যে ঠিক আছে, তো এই কোচবিহারের জমিদারের যে জায়গাটা রংপুরে, এটা বাংলাদেশ, আর রংপুরের জমিদারের যে জায়গাটা কোচবিহারে, ওটা ইন্ডিয়া। এছাড়া তো সমাধান নেই, এই সমস্যাটার সমাধান করা হলো। তো স্বাধীনতার এই 50 বছরে এই চুক্তিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জমিদারের যে জায়গাটা এখানে ছিল, হ্যাঁ এটাকে, এটার পুরোটা ছিল 111টা ছিটমহল আকার। ওকে। আর এই রংপুরের জমিদারের ওখানে ছিল 51টা ছিটমহল। বুঝছেন কিনা? ওইটা ভারতকে দিয়ে দিল, এটা বাংলাদেশকে দিয়ে দিল। সমস্যাটা ইন্ডিয়া পাকিস্তানের ছিল, 71-এ দেশ স্বাধীন করে এই গন্ডগোল এসে আপনার ঘাড়ে পড়লো আর কি। বুঝছেন? তখন বাংলাদেশকে হ্যান্ডেল করা হচ্ছে। তো যে সমস্যাটা 47-এর, সেই সমস্যাটা 2015-তে সমাধান করা হলো, প্রায় 40 বছর। ওইদিকে তো 50 বছর, এদিকে 15 বছর, 65-68 বছর পরে, উনি বলতে 40 বছর, 68 বছর পরে, 68 ইয়ার, ছোটখাটো একটা সমস্যা সমাধান করা হলো। না না, জমি তো ওরা ওইখানে আছে, ওইখানে খায়, ওইখানে ঘুমায়, মানবতার জীবন যাপন করছে। আমার কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে সামাজিক ভাবে খুব হিউমিলিয়েট করা হয়, বিহারি। এই সমস্যাটা সমাধানের জন্য কেউ উদ্যোগ নেয় নাই। ক্লিয়ার? যেমন 71-এর যে বিষয়টা, এখন হাসিনা চলে যাওয়াতে এই আলোচনাগুলো একটু আসছে। যেমন 71-এর যুদ্ধ হচ্ছে, কিছু মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা তো স্বীকার করার উপায় নাই, তারা মুক্তিযুদ্ধ, তাদেরকে আপনার সুযোগ সুবিধা দিতে হবে কেন? কেন দিতে হবে? তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া হয়নি? আর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেমনে কেজি করে বিক্রি করে, এটা আপনি দেখতেছেন, ফাজলামো না? আর তারা কি কি করছিল যুদ্ধ করার জন্য? যে করছে নিজের ইচ্ছে করছে। আর ওই সময় তো ফেসিলিটি দেওয়া হয়েছে, এগুলো আপনারা জানেন না। যখন দেশ স্বাধীন হলো এরপরে, এখন তো আপনার সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছিল, এখন তো পরীক্ষা হতো না। এই পরীক্ষা সিস্টেম শুরু করলো কিন্তু এরশাদ। জিয়া রহমানের সময় এরকম খুব একটা পরীক্ষা সিস্টেম ছিল না, শেখ মুজিবের সময় তো ছিলই না। দেশ স্বাধীন হওয়ার পরই ওখানে ডিসি এসপি পদে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? যারা মুক্তিযোদ্ধা, সরাসরি ডিসি হিসেবে, এসপি হিসেবে, ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যারা মুক্তিযোদ্ধা। এদের কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, এটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। সব জায়গায় আবেগী হয়ে গেলে হবে না। ক্লিয়ার? কলেজ চালানোর জন্য একজন যোগ্যতা সম্পন্ন লোক তো লাগবে। আপনি পাগল হয়ে যদি, মানে আবেগী হয়ে যদি রিক্সাওয়ালারা তেজগাঁও কলেজের প্রিন্সিপাল বানায় দেন, হবে? হ্যাঁ, কমনই তো হচ্ছে। তো এটা তো ইন্ডিয়া শিখাই দিচ্ছে, যারা মুক্তিযুদ্ধ, এরা যাদের শ্রেষ্ঠ সন্তান, এই হয়েছে, পুরা ডিম হয়েছে। আমার কথা বুঝছেন কিন্তু? এগুলো করে রাষ্ট্রযন্ত্রগুলো ধ্বংস করা হচ্ছে। তারপরে বিগত সময়ে যে কোঠানি,
চাকরিতে এখন আপনারা বুঝবেন না, তবুও চাকরিতে জয়েন করলে আপনারা দেখতে পাবেন এটা যে কি পরিমাণ জঘন্যতম একটা বিষয়। তো কান্ট ইমাজিন, ওগুলো তো আমি মনে করতে পারি না, মনে করলেই মাথা আর কাজ করে না। 56% কোটা, চিন্তা করা যায় রাষ্ট্র চলবে কিভাবে? একজন লোক মানে মেডিকেলে পড়বে, সে মানে ভর্তির সময় কোটা পাচ্ছে, তাহলে ওই ডাক্তার কি যখন সে অপারেশন করবে তখন রোগীরে বলবে যে আমি এখন তোমার অপারেশন করব, আমি কিন্তু মুক্তিযুদ্ধের নাতি, সুতরাং অপারেশন ভালো হবে? বুঝলাম। এইসব জায়গায় আপনি ছাড় দিতে পারবেন? সেই তখন কি হবে? তখন যার আর্থিক অবস্থা ভালো সে ইন্ডিয়াতে চলে যাবে, কারণ আপনি এখানে সব মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে ডাক্তার বানায় বসে রয়েছে। এই যে প্রতিটা জায়গায়, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আজকে, প্রতিটা জায়গায়, কিছু জায়গায় তো আবেগ দিলে হবে না, আমার কথা বুঝছেন কি না? কিছু জায়গায় আবেগে চলবে না। হ্যাঁ, এখন আমার একটা ঘটনা বলি, এই ঈদে তো আমরা বাড়িতে গেছি, তা আম্মা কাজের বুয়ারে খুব আবেগিয়ে চাবি দিয়ে দিচ্ছে। এখন আইসা বকা বলছি যে করতেছে আম্মা, কারণ সে আমাদের বাসার সবকিছু নষ্ট করে ফেলছে, টিভি নষ্ট করছে, ফ্রিজ নষ্ট করছে, বুঝছেন কিনা, টয়লেট ময়লেট করে একাকার করে ফেলছে। কাজের বুয়া তো, এ তো আর হাইকমান্ড ব্যবহার করতে জানে না, হাইকমান্ডের উপরে বসে টয়লেট করছে, হাইকমান্ডের টয়লেট বসে, বুঝছেন কিনা। তার ওই বাচ্চা কাচ্চা নিয়ে বিছানায় শুয়েছে, টিস্যু করছে সারা দিন ভর, সব চেঞ্জ করো, এরপরে দুই আলতে এলে আকাশ। আরে বাবা, কিছু জায়গায় মানবিক হওয়া যাবে না। ওর ওই কাজের বুয়ার নেচার হচ্ছে ফ্লোরে থাকবে, পিছনে উঠতে দেওয়া যাবে না। এখানে আপনি আবেগী হয়ে যান কেন? ও যে কাজের বইয়ের জন্য কি আপনি দায়ী? ও নিজেই দায়ী। ইউ শুড বি রিয়েলিস্টিক, বাস্তবিক হওয়া চাই। যেমন আমি রাস্তায় ছোট বাচ্চা যারা ভিক্ষা টিকা করে, এদের ছাড়া যদি কোনো বড় বয়স্ক মানুষ আমার কাছে ভিক্ষা চায়, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যায়, মারতে মন চায়। আমি কখনো ভিক্ষা দিই না, বুঝছেন কিনা, ছোট বাচ্চাদেরকে দিই। কারণ যে বাচ্চারা বয়স 5 বছর 10 বছর, সে তো এই জন্য দায়ী না, কিন্তু যার বয়স 40 বছর সেই জন্য দায়ী। সে, না না, সে এই জন্য দেয়, কেন দেয়? কারণ তার তো যখন বয়স ছিল, ঠিক আছে, তার জন্য নিম্ন শ্রেণী করে, সে চেষ্টা করলে একটা ভালো জায়গায় যেতে পারতো না? কিন্তু চাকরি কেন? সে যদি পরিশ্রম করতো, ওই সময় ইয়াং বয়সে কাজ করতো, কিছু টাকা পয়সা সে জমাতে পারতো না? কথা হয় না, পারতো কি না? কৃষি ক্ষেত্রে কাজ করলে কিছু টাকা সে সঞ্চয় করতে পারতো, তাহলে কি তার বিক্রয় করতে হইতো? তার মানে সে ওই সময় ফাঁকি দিচ্ছে, তাহলে সে যে সকল ফাঁকি দিচ্ছে, তার ফাঁকির দায় আমি নিবো কেন? আমার কথা ক্লিয়ার? আপনাদের ক্ষেত্রে তো প্রযোজ্য। আপনি এই সময় ফাঁকি দিতেছেন, সেই জন্য আপনি চাকরি পাবেন না। তো পরবর্তীতে এই যায় আরেকজন নেবে কেন? আমার ক্লিয়ার? আপনারা তখন কি বলবেন? আমার মা বাবা বুঝে নাই, এইটা ওইটা না, সব দেয় আপনার। আপনার চেয়ে নিম্ন ফ্যামিলিতে উঠে এসে কেউ সিভিল সার্ভিসে উঠতেছে না, সরকারি চাকরিতে করতেছে না, লাভ না করতেছেন না কেন? এই দায় কার? প্রত্যেকটা মানুষ জীবনে যা করবে সবকিছুর জন্য দায় শুধুমাত্র তার। এই জন্য আল্লাহ যখন বিচার করবে, তখন মানুষ অন্য কাউকে দায় দিতে পারবে না। দেখেন কিভাবে মিলে যায়, কখনোই দিতে পারবে না। সে যা করবে সবকিছুর জন্য সে দায়ী, কারণ সে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, সদিচ্ছায় সবকিছু করতে। তো হ্যাঁ, আপনি যে অবস্থায় আছেন এটার জন্য আপনি দায়ী। আপনি চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টা করলে একটা মানুষের পক্ষে সবকিছু সম্ভব। এটা লিটারালি না, এটা বাস্তবিক। আপনি পরিশ্রম করলে সম্ভব। আপনি পরিশ্রম করবেন না, ফাঁকি মারবেন, দায়িত্ব নিবে। নয় ক্লিয়ার? কাজের বুয়া, তো সে কাজের বুয়া সেই কারণে, এবং এখনো দেখি তার খালার গায়ে যথেষ্ট শক্তি সামর্থ্য আছে, সে চাইলে মানে কি বলে 5টা ভাষায় কাজ করতে পারে, করে না, 2টা ভাষায় কাজ করবে, আর সারাদিন হেডফোনে গান শুনবে। বুঝলেন? আমার মা থাকতে দিচ্ছে, ঠিক আছে, বিছানায় শুয়েছে, তার টিভি চালাইতে হবে কেন? আমার কথা বুঝছেন কিনা? তার হাই কমান্ড ব্যবহার করতে পারবো কেন? সে নর্মাল কমান্ড ব্যবহার করুক, সে তো জানে না। আমার কথা বুঝছেন কিনা? সারাদিন খুলছে বন্ধ করছে করছে কেন? আপনার অবস্থাটা আপনি ভুলে যান কেন? আমরা এটা ভুলে যাই, আবেগী হয়ে যাই। আপনি সবসময় আপনার নিজের অবস্থানটা খেয়াল রাখবেন।
কখনোই আপনার অবস্থানটা বলবেন না, আপনার ব্যাকগ্রাউন্ড বলবেন। এটা যখন আপনি মাথায় রাখতে পারবেন, আপনার সেই অনুসারে বিহেভ করবেন, দিস ইজ ইউর স্মার্টনেস। আমার ক্লিয়ার? যেমন সিভিল সার্ভিসে যারা অনিয়ম করে তারা ভুলে যায়। আমি 6ষ্ঠ গ্রেডার অফিসার, আমি সব মিলে যে টাকা বেতন পাই, মনে করুন যে 1,20,000 টাকা, আমি যদি ভুলে যাই যে আমি 1,20,000 টাকা বেতন পাই, হইব? কিন্তু সিংহভাগই ভুলে যায়, সে মনে করে সে 1,20,000 টাকা বেতন পায়। আমার কথা বুঝছেন কিনা? হ্যাঁ, এই জন্য সে তখন এমন ভাবে খরচ করে, আর এই বেতনটা চলে না, সে করাপশন করে, অনিয়ম করে। আমার কথা ক্লিয়ার? সে দুর্নীতি করে, সে ঝামেলায় করে। ওকে, সেখানে বুঝেছেন কেন? আমার যে টাকা বেতন, এটাতে কোনো মতে থাকা পরে খাওয়া যায়, 1,20,000 টাকা যে ঢাকা শহরে খুব বেশি কিছু করা যায় না। ওকে, এটা মাথায় রেখে আমি শুক্র শনিবারে কোচিং এ ক্লাস নিই, কোনো মতে আমি চলি। এটা নিয়ে যদি আমি খুব করি, মানে এক্সট্রা বাগেন্ট হই, ল্যাভিশ হই, হবে না। কিন্তু আমার সাথে যারা চাকরি করতেছে তারা অনেক ল্যাভিশ লাইফ লিড করে। ওকে, সাময়িক সময়ে মানুষ তাদেরকে ভালো দেখে, কিন্তু ওই যে পাশা কষ্টে পড়েই সেদিন হাসিনা পালাইলো, পরের দিনে গিয়ে দেখি মিনিস্ট্রিতে খুব একটা অফিসার নাই, সময় পালাইছে, আমার তো কোনো চিন্তা নাই। ওকে, পরে একটা শ্রেণী আবার নতুন করে এখন খাওয়া দাওয়া শুরু করছে, এরা একটা সময় পালাইবো, আমার তো চিন্তা নেই, আমার হাসিনা আসলেও সমস্যা নেই, গেলে সমস্যা নেই। আপনি অবস্থানটা রাখেন, আপনার অবস্থা অনুসারে আপনি চেষ্টা করেন, একটা জায়গায় যান, ভালো থাকবেন। আমরা এগুলো ভুলে যাই। ওকে, কি জন্য লিখলাম, কোন জায়গায় দিয়ে গেলাম? আচ্ছা, তো যে বিষয়টা ছিল সেটা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার যে যেহেতু আহ, ইন্ডিয়ার কম পাবে, সেই জন্য তারা শুরুর দিকে রাজি হচ্ছিল না। ওকে, এটা এটা সমাধান করা হলো। এই সীমানা নিয়ে অনেক গল্প টল্প আছে, আমরা ওইদিকে না যাই। হ্যাঁ, লিখেন 4 নম্বর, উন্নয়নশীল দেশ বাংলাদেশ। উন্নয়নশীল দেশ বাংলাদেশ। আমার কথাগুলো সারমর্ম হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে, নিজের অবস্থা সম্পর্কে সবসময় সজাগ থাকবেন, সেই অনুসারে পরিশ্রম করবেন। হ্যাঁ, দেখবেন ভালো থাকবেন। আর অহেতুক কাউকে বিশ্বাস করার দরকার নাই, এই বয়সে যেটা হয়। হ্যাঁ, বন্ধু বান্ধব থাকবেই, কিন্তু এইগুলো কেউ আপনার জন্য মরে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, বিশ্বাস করার দরকার নেই। ওই যে আমার এলাকায় একজন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আমার এলাকায় ভিডিও করে একটা লোক, আমার বাড়ির পাশেই, খুব একটা দূরে না, রিপন ভিডিও, আমার বাড়ির পাশে। তো আহ, সে তার একটা ভিডিও ক্লিপ আমার খুব ভালো লাগে। তো সে বলছে যে এখন পর্যন্ত আমি 17টা মানুষের সাথে প্রেম করছি, 17টা মেয়ের সাথে প্রেম করছি, খুব ক্লোজ প্রেম ছিল। তো 17 বার যখন প্রেম করছি, 17বারই মনে হয়েছে তারা ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো। কিন্তু আলহামদুলিল্লাহ 17 জন চলে গেছে, আমি মরি নাই। পৃথিবীতে এমন, কেউ কারোর জন্য মরা তো দূরের কথা, কি দূরের বিষয় খায় না, চানাচুরও খায় না। এগুলো করি না। এইগুলো যে এটা আপনার অপোজিট জেন্ডারের হোক বা সেম জেন্ডারের হোক, সবসময় অপোজিট জেন্ডার এমন না, সেম জেন্ডার হয় যে না আমার বন্ধু খুব প্রায়োরিটি, বন্ধু কি মনে করবে এই সেই। এগুলো যেহেতু আমি ছেলে মানুষ, ছেলেদের হলে দেখছি, কিছু ছেলে ফেলে আর বন্ধুত্বকে খুব প্রায়োরিটি দিচ্ছে, কিছু তো ওটাই ইডেনের সামনে বসে রয়েছে, এইটা আলাদা। হ্যাঁ, আর কিছু যে না ছেলে মানুষ, যে সাথে বন্ধুত্ব, একসাথে ফুটবল ক্রিকেট খেলা, এই খেলা বন্ধুত্ব খুব জান প্রাণ। তো এগুলো বলি কি, মানে বলে ভ্যালু কি? এই জীবনটা শুধুমাত্র আপনার, আপনার
Recording in progress. রেজাল্ট কত এগুলো এর কাছে আমি কোন জায়গা থেকে আসলাম এটা কোনো দাম নাই। আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসি তাও আমি স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসি তাও স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি ধানক্ষেত থেকে আসলে তো স্বাস্থ্য মন্ত্রণালয়। সুতরাং আমার ব্যাকগ্রাউন্ড কি ডাজেন্ট ম্যাটার, আমি এখন কোন অবস্থায় এটাই দিয়ে উনি আমাকে যাচ্ছে। আমার কথা ক্লিয়ার? এগুলো আপনারা চাকরি করে খুব ভালো বুঝবেন, আমি বারবার এটা বলি। অনেক সময় আমরা মনে করি আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছি, কোন ডিপার্টমেন্ট, আমার রেজাল্ট কি, কোনো ধরনের ভ্যালু নাই। এগুলোকে জিজ্ঞাসা করবো না, জানবেও না, প্রয়োজনও নেই। হ্যাঁ, যেমন আমি অংশটা বলে শেষ করে দিচ্ছি, আমার সার্টিফিকেট গুলো আমি মাঝে মধ্যে দেখলে মায়া লাগে। অরিজিনাল সার্টিফিকেট কিন্তু কেউ আপনার কাছ থেকে নেবে না। তো 2-3 মাস পরে পরে আমি যেটা করি, আমার আম্মাকে দিয়ে রোদে সার্টিফিকেট যে বসায় রাখি। হ্যাঁ, কারণ অনেকদিন হয়ে গেছে তো, সার্টিফিকেট একটা আটার মতো আছে দেখবেন, হ্যাঁ লেগে যায়। এই জন্য 3-4 মাস পরে পরে রোদও দিতে হয়। সেটা নষ্ট না, আম্মা নিয়ে বসে থাকে। আর তখন আমার বকে এই হুদা এগুলো নিয়ে আমার বসায় রাখিস, কাম নাই কাজ নাই, এগুলোর কোনো দাম নাই, কিসের জন্য এগুলো রাখতেছিস? তখন আমার মায়া লাগে যে সার্টিফিকেট গুলো অর্জন করার জন্য আমি কত না পরিশ্রম করছি, কিন্তু সার্টিফিকেট গুলো কোনো ভ্যালু নেই। আমার ক্লিয়ার? কোনো ভ্যালু নাই। আমি যখন প্রতিটা অক্ষর দেখি আমি তো বুঝি এটার সাথে আমার কত শ্রম, কত ঘাম, কত পরিশ্রম মিশে আছে। আছে না প্রতিটা সার্টিফিকেটের সাথে? ওকে, দেখেন সময়ের আবর্তনে এই সার্টিফিকেট গুলা টোটালি ভ্যালুলেস, কাগজ ছাড়া। এগুলো যদি এখন আমার মানে পুড়িয়ে ফেলি আমার কিছু যায় আসে না, কারণ ফটোকপি তো আমার ওতে নিয়ে চাকরিতে নিয়ে, আর ওই চাকরিতে জয়েন করার সময় তারা ভেরিফাই করে দেখছে আমার সার্টিফিকেট গুলো অথেন্টিক। সুতরাং আমার আর কোনোদিন এই সার্টিফিকেট গুলো নিয়ে ভেরিফাই হবে না। আমার এই সার্টিফিকেট গুলো আর জীবনে দরকার নেই। আমার কথা ক্লিয়ার? ঠিক একইভাবে মানুষের সময়গুলোই ভাবে পরিবর্তন। তো এখন সময় আছে, সুযোগ আছে, কাজে লাগান। আমি বারবার বলি না লাগাইলেন, বুঝলেন কি না? ওকে, কি লিখলেন? লেখেন 1960 সালে এলডিসি, সর্বপ্রথম এলডিসি ধারণা আলোচনায় আসে। 1960 সালে বিশ্বে সর্বপ্রথম এলডিসি ধারণা আলোচনায় আসে। লিখেন 18 নভেম্বর 1971 সালে, 18 নভেম্বর 1971 সালে এলডিসি গ্রুপ তৈরি করা হয়। 18 নভেম্বর 71 এলডিসি গ্রুপ তৈরি করা হয়। লেখেন বর্তমানে এলডিসির সংখ্যা হচ্ছে 45, এলডিসির সদস্য হচ্ছে 45। এলডিসির সংখ্যা 45। লিখেন বর্তমান সময় পর্যন্ত 7টা রাষ্ট্র এলডিসি থেকে বের হতে পেরেছে। বর্তমান সময় পর্যন্ত 7টা রাষ্ট্র এলডিসি থেকে বের হতে পেরেছে। এলডিসি তো বুঝছেন, লিস্ট ডেভেলপড কান্ট্রি, লিস্ট, এই যে লিস্ট, এলইএস, লিস্ট ডেভেলপড কান্ট্রি মানে গরিব দেশ। এলডিসি মানে গরিব দেশ। বর্তমানে গরিব দেশ হচ্ছে 45। 7টা দেশ গরিব ছিল, এরা উপরে উঠেছে। এই 7টা রাষ্ট্র কারা? লিখেন বতসুয়ানা, কেপ ভার্দে, সামোয়া, নিরক্ষীয় গিনি, বতসুয়ানা, সামোয়া, কেপ ভার্দে, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, আর একটা কি জানো? হ্যাঁ,
ভুটান আরেকটা আছে, বতসোয়ানা, কেপ ভার্দে, সামোয়া, হ্যাঁ, ভানুয়াতু, ভানুয়াতু, এই রাষ্ট্রগুলো এলডিসি ছিল, এখান থেকে তারা বের হয়ে এখন উন্নয়নশীল দেশে চলে আসছে দেখছেন। ভানুয়াতু, বতসোয়ানা, কেপ ভার্দে, সামোয়া, ইউরোপীয় গিনি, মালদ্বীপ, ভুটান। লিখছেন, তারা করে লেখেন 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তীর্ণ হবে। 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তীর্ণ হবে। দেখেন 2027 সাল পর্যন্ত, 27 পর্যন্ত বাংলাদেশ এলডিসির সুবিধা পাবে। 27 পর্যন্ত বাংলাদেশ এলডিসির সুবিধা পাবে। গরিব রাষ্ট্র হিসেবে কিছু সুবিধা পাওয়া যায়, উন্নত রাষ্ট্রগুলো কিছু করে নেই, গ্রান্ট বলে, হ্যাঁ, গ্রান্ট মানে হচ্ছে ভিক্ষা, কিছু দিতে দেয়, এগুলো 27 পর্যন্ত পাবেন, এরপর আর পাবেন। ওকে, 26-এ বলা হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে চলে যাবে, তারা করে লাগেন। অন্যদিকে 1 জুলাই 2015 সালে, 1 জুলাই 2015 সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি দেয়। নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি দেয়। একটু খেয়াল করেন, পুরো বিশ্ব যে অর্থনীতি, আগে দেখেন পরে লিখেন। পুরো বিশ্ব অর্থনীতিকে নিয়ে কাজ করে দুইটা প্রতিষ্ঠান, একটা ইউএন মানে জাতিসংঘ, আর একটা ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। একটু খেয়াল করেন, জাতিসংঘ পুরো বিশ্বটাকে 3 ভাগে ভাগ করে, একটা এলডিসি, আর একটা উন্নয়নশীল দেশ, আর এটা হচ্ছে উন্নত দেশ। উন্নত দেশ 2026-এ আমরা কই যাব? উন্নয়নশীল। উন্নত হওয়া অসম্ভব, বুঝছেন কি? ওটা অনেক ক্রাইটেরিয়া। এখানে 4টা ভাগ আছে। একটা হচ্ছে নিম্ন আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ, আমি সংক্ষেপে লিখতেছি। আর এটা হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ, আর এটা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ, আর এটা হচ্ছে উচ্চ আয়ের দেশ। এটা লিখে রাখেন, তাহলে বুঝতে সহজ হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট আর কি, যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে আসলাম, উন্নয়নশীল দেশে আসবো। শুধু এটা কঠিন, মানে কঠিন জিনিস হচ্ছে আপনি যখন উন্নয়নশীল দেশে ঢুকবেন তখন ওই যে সুযোগ সুবিধাগুলো আপনি আর পাবেন না। ওকে, এ পর্যন্ত রাখি, ঠিক আছে? নেক্সট বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।
ভালো থাকে, বুঝছো?